সীমান্তে, বাংলাদেশ সীমান্তে বেশ কিছু ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিন থেকে। ওইদিনই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুজনকে গুলি করে হত্যা করা হয়। পরে জানা গেল বা মিডিয়ার বরাতে যেটা আমরা জানলাম যে সেখানে চোরাচালানির একটা ঘটনা ঘটেছিল। এই যে চোরাচালানি হোক বা অনধিকার প্রবেশ যেটাই হোক, সীমান্তে হত্যার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি 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 যেটা মনে করি, আমার মনে হচ্ছিল যে যদি কেউ অনধিকার প্রবেশ করে, ইলিগেলি ঢুকে পড়ে, তাকে তো গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেখানে গুলির মতো ঘটনা, হত্যার মতো ঘটনা ঘটাতে হবে কেন? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। তো আমাদের তাহলে একটা কাজ করা উচিত। আপনি যেটা বলেন, প্রথমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা, সালাম, নমস্কার দিয়ে রাখি। আপনি যে প্রশ্নটা করেছেন যে সীমান্তে যে হত্যা হচ্ছে, এটা হত্যা না করে তাদের জেলে নিলেই তো হয়। আপনার কথা শুনে মনে হইলো যে ঘরে যদি চোর আসে, ডাকাত আছে, ছেচর আছে, লম্পট আছে, এদের জামাই আদরে ঘরে জায়গা দেওয়ার দরকার, এদের চর থাপ্পড় দেওয়ার দরকার কি? বিষয়টা এরকম। আপনি কি জানেন যে গতকাল 135 টাকার মাছ চুরির জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশি নাগরিক? আপনি কি জানেন যে গাজীপুরে পরশুদিন দুইজন নাকি তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে গরু চুরির কারণে? তাহলে আপনি কেন আপনার দেশের মধ্যে গরু চোর, 130 টাকার মাছ চোরকে পিটিয়ে মেরে ফেলেন না? আপনি যদি এখন ভারতের সেনাবাহিনীকে পরামর্শ দেন, তারা কেন জামাই আদর করে না? এটা বিষয়টা কেমন হয়ে গেল? এখন বলবেন আন্তর্জাতিক আইনের দোহাই দিবেন, ঠিক আছে, ভালো কথা। আন্তর্জাতিক আইনে তো আপনি গুলি করতে পারেন না। আন্তর্জাতিক আইন তো দূরের কথা, বাংলাদেশের আইনেই তো আপনি বর্ডার ক্রস করতেই পারেন না। বরং যারা যারা যাবে, একজনকে জেল দিয়েছেন আপনি। আপনার দেশে এই যে যে 15 জন গিয়েছিল, 2 জন মারা গেছে, 13 জন ফিরে আসছে। বাংলাদেশের আইনে তো আপনি তাদের জেল দিবেন, কারণ তারা বাংলাদেশের ভূমি অবৈধ উপায়ে বাংলাদেশের ভূমি থেকে অন্য জায়গায় চলে গেছে, এটা বাংলাদেশ আইনে তার জেল হয়। আপনি জিজ্ঞেস করেন, যারা বিডিআর চাকরি করে জিজ্ঞেস করেন, উকিলকে জিজ্ঞেস করেন, যে কোনো উকিল, যে কোনো সীমান্ত রক্ষীকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ আইনে এটা অবৈধ। আপনার সাথে যে আমার এত খাতির, আমার ভাতিজা বা আমার ভাগিনা বা আমার জামাই যদি রাতের একটা সময় আপনার গ্রামে ঢুকে পড়ে, একটা সময়, ভাই আমার এলাকায় আমি পাখি শিকার করতে গিয়েছিলাম রাতের বেলা, আমাদের ডাকাত বলে প্রায় মেরে ফেলছিল আমাদের। অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। আমার সাথে ছিল রোমান তালুকদার নামে এক ছেলে, আমার মোস্ট জুনিয়র। সে আর আমি, শিকারের নেশাটা সে আমার মোস্ট জুনিয়র হলেও তার কাছ থেকে পেয়েছে। আমি সেখানে একটা সময় আমার শিকারে নেমেছি, পাখি শিকার করতে গিয়েছিলাম। আমরা বেঁচে গেছি কেন জানেন? কাকতালীয় ভাবে, আমরা যে হাই স্কুলে পড়তাম, রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল, সরিষাবাড়ি, সেই শিক্ষক ছিলেন একজন বারিক, আব্দুল বারি কমান্ডার নামে, আমাদের ইংরেজি শিক্ষক। কাকতালীয় ভাবে তার যেখানে আমরা আটকে গেছি, আটকে ফেলেছে, মেরে ফেলবে, সেইখানে সেই স্যারেরকে যখন আমরা বলছি বাড়ি কোথায়, সিমলা বাজার, সরিষাবাড়ি, তো বলছে যে আমাকে তোমার শিক্ষকের নাম বলো। তো আমি বললাম 4-5 জনের নাম বলছি। বলছে আরো বলো। তো তখন বারিক স্যারের নাম বলছি। বলছে তোমারে চিনবে, তুমি তারে চিনো? আমার স্যার, আমি চিনবো না? সেই স্যারকে আনার পর আমরা জানে বেঁচে যাই। আমার থানা একেবারে শেষে, সিরাজগঞ্জের কাছাকাছি। আমার এলাকাতে আমি রাতের বেলা মানে আপনি তো জানেন যে পাখি, শীতের পাখি, তখন শীতের পাখি ভোরে পাওয়া যায় অনেক। তো আমরা সেই জন্য খুব ভোরে চলে রাতে রওনা দিয়েছিলাম। আমার এলাকায় সরিষাবাড়ির লোকে আমাকে মেরে ফেলতেছিল বা মারা যাইতে পারতাম, ওই স্যারের জন্য বেঁচে গেছি আমি এবং রোমান তালুকদার, সালাম তালুকদারের ভাতিজা, ঠিক আছে, কফিলউদ্দিন তালুকদারের ছেলে। তো তাহলে আমার দেশে যদি আমাকে মেরে ফেলতে চায়, দুইটা উদাহরণ দিলাম, মেরে ফেলা, আপনি সীমান্তে কেন আশা করেন জামাই আদর করবে? ভারত কি আমাদের যারা গরু চুরি করতে যায় মুরগি, তারা কি দুলাভাই হয় ভারত? আপনি তো এই কথাটা বললেন, বাংলাদেশের কোন আইনে আছে আপনি বাংলাদেশ থেকে স্লোগান দিবেন ভারতকে দখল করবেন? কোন আইনে এটা বলা যায়? কোন আইনে বলা যায় যে শুভেন্দু অধিকারীকে আপনি মেরে ফেলবেন? কোন আইনে বলা যায় আপনি মিছিল করতে করতে বলবেন নরেন্দ্র মোদীকে মেরে ফেলবেন? প্রকাশ তো বলতেছে বাংলাদেশের লোক।
কোন আইনে আপনি বলবেন যে জিহাদ করে ভারত দখল করবেন? কোন আইনে বলেন আপনি? তো এই সমস্ত আপনার ঘরে যদি ধরা সাপ আসে, তাও না হয় দেখলেন যে এটা ধরা সাপ মারিস না, কামড় দিলে কিছু হবে না। কিন্তু আপনার বাড়িতে যদি গোখরা সাপ ঢুকে, আপনি কি তার দুধ খাওয়াবেন? যদিও সাপে দুধ খায় না, আপনি কি তাকে বালিশে যায় বিছানায় বালিশ দিয়ে দিবেন, শুয়ে থাকো বাবা? আইন শুধু ভারতের বেলায়। আপনি জান কেন? আপনার বক্তব্য হইলো যে আমার অসুখ হয়েছে, আমাকে এখন তুমি ওষুধ দাও। আরে ভাই, অসুখ হইলো কেন আপনার? এই কারণটা কেন? আপনাকে যেতে বলেছে কে? আজকে কি আপনি দেখেছেন যে একজন বিজিবি কি বলেছে? সে ভিডিওটা আপনি পেয়েছেন কিনা জানি না। বাংলাদেশের মানুষ সব গরু ছেড়ে দেয় ভারতীয় সীমান্তে ঘাস খাইতে। চুলকানি আপনি, বিষয়টা এরকম, আপনি মৌসাকে ঢিল মেরে বলবেন মৌমাছি আমাকে কামড়াইলো কেন? বিষয়টা এরকম না। আপনার মৌসাকে ঢিল দিতে বলেছে কে? আপনাদের দাবি বা আমাদের বামপন্থীদের দাবি, মানবতাবাদীদের দাবি, ভালো কথা, আপনার সাথে আমি একমত, সীমান্ত হত্যা হবে কেন? আপনি জান কেন? ভারত তো গরুর মুদ খাওয়ার দেশ, তাই না? ভারত তো, ভারতের জনগণ তো রাস্তায় হাগে মুতে, তাই না? কত পিছিয়ে পড়া। আপনি সেখানে যান কেন? লজ্জা থাকা উচিত তো। আপনি চুল খায় ঘাও বানাবেন আর বলবেন আর ঘাও বড় হয় কেন? সীমান্তের কথা বলতেছেন, আইনের কথা বলতেছেন। আপনি নিজের দেশের সীমান্ত পার হয়ে তো বেআইনি, তারপর আবার আরেক দেশের সীমান্তে আপনি চলে গেছেন, তারপরও আর একটা অপরাধ করেছেন, আপনি চুরি করতে গেছেন, তোরা কারবারি করতে গেছেন, আপনি তো মারবেই। কেন মারবেন আপনাকে? আপনি কেন জানেন? কেন আপনি জানেন না? আপনি কুমিরের সামনে, মানে মানে যে জলে কুমির আছে, যে নদীতে, আপনি বলেন আমি তো সাঁতার কাটতে গেছি, আমার কামড় দিয়ে কুমির খাইলো কেন? বিষয়টা এরকম না। প্রথমে দেখেন মর্দে মুজাহিদ, সব সব তো জিহাদ করবে, জিহাদ করতে গেছে তো এগুলো আসলে। খাবেন ভারতের, পরবেন ভারতের, চোরাকারবি করবেন ভারতের, আবার সেই ভারতকে গালি দিবেন, আবার সেই ভারত আপনার চিকিৎসা করবে, হাসপাতালে চিকিৎসা করছে, এটি তোর কপাল। বাংলাদেশ যদি হইতো জিন্দগিতে হাসপাতালে নিতেন, আপনি বলেন বাংলাদেশে কোনো বিজিবি ভারতের কোনো হিন্দুকে যদি এভাবে ধরতে পারতো চোরাকার বাড়ি, তারা হাসপাতালে নিত কিনা? এটুকু আমাকে বলেন। ভারত এত খারাপ, সেই দেশে আপনি যাবেন কেন? প্রথম প্রশ্ন। আপনি জান কেন? আপনি কে যেতে? ভারত কি বলেছে তুমি আসো? আপনি জানেন না, তাহলে তো লেখা চুকে যায়। অর্থাৎ আপনি বলতেছেন যে এই দেয়ালটা আমার উপরে ধসে পড়লো কেন? আরে ভাই, আপনি দেয়ালের কাছে যান কেন? জানেনই তো এই দেয়ালটা নরম বা পুরনো বা বিপজ্জনক, আপনি জানেন না? আপনি রেলগাড়ির সামনে না গিয়ে যদি বলেন যে আমার উপর রেলগাড়ি গেল কেন, বিষয়টা এরকম হয়ে গেল না? যত আইনের দোহাই দেন, আইনের দোহাই, দায় শুধু ভারতের, মানে সব দায় শুধু ভারতের। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ গত 20 বছরে, আমার দেখা মতে, মানে আগে তো আছেই, এখন তো হচ্ছেই। আমি 2020 সালের পর্যন্ত আপনাকে বললাম, 2001 থেকে 2020 সাল পর্যন্ত আমার চোখে দেখা হাজারো না লাখো লক্ষ মানুষ মাগনা চিকিৎসা করে আসছে ভারত থেকে। আসার সময় রেলে টিকিটও নিয়ে আসছে, আবার এক্সট্রা পয়সাও নিয়ে আসছে হাসপাতাল থেকে। অনেক ধনী মানুষও নিয়ে আসছে, গরিব না। একটা মানুষকে আপনি কোনোদিন শুনছেন যে ভারত থেকে মাগনা? আমি ছাড়া, আমি শেখ ফরিদ ছাড়া আপনাদের এই কথাটা কে বলেছে? বলেন। বাংলাদেশে কোনো সাংবাদিক বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো নেতা বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো রুগী বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো ডাক্তার বলেছে? বলে নাই। এটা কি শুধু আমিই জানি আর কেউ? আচ্ছা, আমি জানি আর মনে করেন রুগীরা জানি। জীবনে কোনোদিন কেউ ফেসবুকে লিখছে যে হে ভারত সরকার, আমি তোমার দেশ থেকে বা তোমার হাসপাতাল থেকে বা ওই হাসপাতালের নাম নিয়ে, কারণ নরেন্দ্র মোদীর নাম নিলে তো আবার ইমান চলে যাবে, তাই না? বেশ তো বাতিল হয়ে যেতে পারে। আপনি যে হাসপাতাল থেকে চিকিৎসা করে আসছেন, সেই হাসপাতালের নাম লেখে একটা পোস্ট দিতেন, দিয়ে বলতেন এই হাসপাতাল থেকে আমি ফ্রি অফ কস্টে চিকিৎসা করে আসছি। আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন কোন বাংলাদেশি মুসলমান এটা বলেছে? মুসলমানের কথা কি বলবো, হিন্দুরাই তো বলে নেই, বাংলাদেশি হিন্দুরাও তো বলে নেই চিকিৎসা করে এসে আমার না। আমি আপনাদের প্রথম জানিয়েছি, দেখে মনে করছেন বুদ্ধিজীবীরা জানে না? জানে, কিন্তু তারা বলবে না, কারণ ভাষণের এখানে কি বলবো আর, আমরা তো কৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাতি। আমরা উপকারের উপকার স্বীকার করি না, 71ও স্বীকার করি নাই। 71 আমাদের 1 কোটি মানুষকে খাইয়েছে পরিয়েছে, ওটা নয় তোমার
তারা বলে যে এটা তার লাভে করছে। তো ভারতে যা যে মাগনা চিকিৎসা করে আসলা, ভারতে 3 বেলা খাইলা, আসার সময় রেলের টিকিট, বিমানের টিকিট, বাসের টিকিট, না সরি বিমানের টিকিট দেয় কিনা জানি না, কিন্তু রেলের টিকিট দেয় এটা আমি জানি। তুমি বাসের টিকিট নিয়ে আসলা, রেলের টিকিট নিয়ে আসলা, নিয়ে বাংলাদেশে আসলা, এটাও কি ভারতের লাভ? 71-এর কথা নয় ভারতের লাভ, মুক্তিযুদ্ধে ভারত সব নিয়ে গেছে, ওইটা কারা নিয়ে গেছে? আমি ভারতের, এই যে ভারতের নিয়ে যত কথা বলে, একটা বার মানে বিষয়টা এরকম, আপনার ছেলে গাঁজা খায়, আমি বিচার দিলাম, আপনার সাথে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আপনি বলেন যে মানে ওইটার কোনো আলাপই নাই, আমি বলছি তার দোষ হয়ে গেছে। সীমান্তে আপনি যায়েন না, আপনি আগুনে হাত দেন কেন? আপনি আগুনে হাত দিয়ে বলবেন আমার হাত পুড়তেছে, আপনাকে চুল আর ওখানে যাইতে বলছে কে? যান না আপনি, দেখি তারপরে আপনাকে কে মারে, আমরা পক্ষে থাকবো। এখন আন্তর্জাতিক আইনের দোহাই দিবেন? আন্তর্জাতিক আইনে ইনুস কিভাবে বলতে পারে 7 সিস্টার ভেঙে ফেলবে? আন্তর্জাতিক আইনে মৌলবীরা কিভাবে বলে ভারত দখল করবে? ওই যে রিটায়ার্ড মেজরেরা যারা উষ্টা খায় পড়ে যায় হেঁটে যেতে, তারা 4 দিনে কলকাতা দখল করবে, এটা আন্তর্জাতিক আইনে বলা যায়? আপনি বলতে পারেন? আপনি ভারতের বেলায় শুধু ভারতের দায় পড়ছে শুধু না বন্ধুত্ব করার জন্য, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের 99% মুসলমান, এমনকি নাস্তিকেরাও, বামপন্থীরাও দিল মে স্বপ্ন মুসলমানদের ভারত দখল করবে, ভারতকে হিন্দু মুসলমান রাষ্ট্র বানাবে, সারাদিন গজওয়াতুলের হিন্দের স্বপ্ন দেখে। সেই লোকদের আপনি মুরগি চুরি, গরু চুরি, এই চুরি, সেই চুরি, চিনি চুরি, কাপড় চুরি, এই চুরি সেই চুরি করতে যাবেন, আপনাকে জামায়াতর করতে হবে। এতই ঠেকা পড়ে গেছে ভারতের। আপনি ভারতের জন্য কি করেছেন? আপনার জন্য 19,000 সৈন্য বলিদান দিয়েছে 71-এ। 1 কোটি মানুষ বলিদান দিয়েছে, 1 কোটি মানুষকে বসায় খাওয়াইছে। আপনি ভারতের কয়জনকে খাওয়াইছেন বলেন? কেন আপনি শুধু ভারতের আপনার দিকে তাকান? ভাই, অন্যের দিকে আঙ্গুল তুললে তো নিজের দিকে 3-4টা থাকে। আপনি সীমান্তে কেন যান? আপনি বর্ডারে কতবার গেছেন আমি জানি না, আমি অনেকবার বর্ডারে গিয়েছি, চোরাচালান দেখতে গিয়েছি, কিভাবে করে ওগুলো। বললাম না যে আমি গরু চুরের সাথে যাইতাম, যে গরু চুরি কেমনে করে একটু দেখি, ওগুলো তো দেখতে গেছি, চোরা কারবারি কিভাবে করে। আপনি কি জানেন বর্ডারে কিভাবে চোরা কারবারি হয়? আচ্ছা, একজনও কেন ভারতীয় মরে না? একজন কেন ভারতীয় মরে না? খালি শুধু এরাই মরে কেন? কি কারণ? চোরা কারবারি তো ভারতে। ফরিদ ভাই তো এই প্রসঙ্গে একটু জানতে চাই যে যেটা বললেন যে একজনও কেন ভারতীয়রা মরে না, তো চোরাচালানি যেটা হয় সেটা কিন্তু একপাক্ষিক না, এই চোরাচালানিটা দ্বিপাক্ষিক। ওপাশের মানুষ এপাশের লোকদের সাথে কানেক্ট হয় যে কোনো ভাবে, আমরা জানি না কিভাবে হয়, তারপরেই তো লেনা দেনাটা হয়, তাই না? তাহলে দুপক্ষের মানুষ এর সাথে জড়িত, কিন্তু মারা পড়ে বাংলাদেশের মানুষ, এই তো। কেন বলেন? বলেন, আমি প্রশ্নটা তো আপনাকে করতে চাই, কেন তারা মরে না? কারণ দুই পক্ষই তো চোরা কারবারি। ওইখানে তো সব সাধু বাবা, সব স্বামীজি বৈশা নাই, তারাও তো চোরা, তারা মরে না কারণ তারা ভুলেও বাংলাদেশের বর্ডার ক্রস করে না, ভুলেও না। তারপরে মারবেন কেমনে? তারা ক্রসই করে না বর্ডার। আর এরা আমাদের জামালের ভাষা বিগ বিঘায় ভাব দেখে, দেখেন না ভিডিও যারা করে, সীমান্তে যে গিয়ে বিএসএফ এর গালি দেয়, ইন্ডিয়ান মেয়েদের ছবি তুলে। কারণ এরা তো জীবনে কোনোদিন, মানে এরা তো মেয়ে মানুষ, তো স্কুল ড্রেসের চোখে দেখে না। কারণ এখন তো স্কুল কলেজে সব তাম্বু পরে যায়, কালা ধলা নীল, নীল কালার, লাল কালার। এমনকি ইউনিভার্সিটি তো এখন জুব্বা পরে যায় মেয়েরা, চোখ ছাড়া কিছুই দেখা যায় না পেছার মতো। তো মেয়ে মানুষ দেখার জন্য ভারতীয় সীমান্তে যায় ছবি তুলতে। তো এগুলো করতে গেলে ফাইজলামি করলে আপনার ফাইজলামি জবাব পাবেন না আপনি। ওটা তো নো ম্যানস ল্যান্ড। ওইখানে আপনি আপনি যেটা বললেন যে গুলি করবে না, এটা তো বললেন, আচ্ছা ঠিক আছে, গুলি করার আইন নেই, ওটা তো নো ম্যানস। ওইখানে তো আপনি যেতেই পারবেন না, আইনই নেই। আমি জীবনে 2বার নো ম্যানস ল্যান্ড ইচ্ছা করে গেছি, ঝুঁকিপূর্ণ ছিল, তখন তরুণ ছিলাম। যারা শুনেছে, যারা আমার মেন্টর, তারা বলছে এগুলো নিয়ে জীবন নিয়ে ফাইজলামি চলে না, এগুলো করতে পারে না। আমাদের তো গুলি করে নেই, কারণ কি? আপনার অ্যাটিটিউডটা কি? ওরা দেখেই তো আপনাকে সন্দেহ করবে। আপনি দেখবেন যারা চোরা কারবারি, তাদের প্রথমত ভারতীয়রা ভয় পায় তাদের দেশের নিরাপত্তার জন্য। চোরা কারবারিতে কোনোদিন দেশের নিরাপত্তা ভাবনা হয় না, সেখানে ট্যাক্স কম বেশি হয়। যদি আপনি ড্রাগ চোরা কারবারি না করেন, অস্ত্র চোরা কারবারি না করেন, তাহলে ওই দেশের জন্য ট্যাক্স ফাঁকি দেওয়া। কিন্তু তারা তো নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন থাকে ভারত, কারণ জানে বাংলাদেশের সব জেহাদি, সব জঙ্গি, এই ভয়ে ভারত তটস্থ থাকে। সেই জন্য তারা কখনো
ভুল করে করে, কখনো ইচ্ছে করে করে, করবেই তো। আপনি চান না, আপনি চান না, আপনি সীমান্তে যান না, যেভাবে ভারতের একজনও মরেন, আপনিও মরবেন না। কিন্তু আপনি যাবেন চুলকায় ঘাও বানাইতে, আপনি তো মারা যাবেন, আপনাকে তো মারবেই। আপনি আপনার ভাইকে জায়গা দেন না বাসায়, বোনকে জায়গা দেন না, দিনের বেলায় ঢুকতে দেন না, গেট তালা দিয়ে রাখেন। আর রাতের বেলায় আপনি যাবেন, আপনাকে জামাই আদর করবে ভারত। এই আশা কেন করেন? আমার তো মাথায় এটা ঢুকে না। যে সমস্ত সিংহবামেরা বলে, যে সমস্ত মৌলবীরা বলে, আইন বিশারদরা বলে, কেন তারা একবারও বলে না যে সীমান্তে যাওয়া বেআইনি, তুমি যেও না? একবারও কেন এই কথাটা আজ পর্যন্ত বলে নাই? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক, কোনো মৌলবী, কোনো সাংবাদিক এই কথাটা কেন একবারও বলে না যে সীমান্ত ক্রস করা বাংলাদেশের আইন অবৈধ, ভারতের আইন প্রশ্ন পড়ে? আপনি আপনার খালাতো ভাই তো দূরের কথা, মায়ের পেটের ভাইয়ের বাড়িতে গেলে দরজা নক করে যেতে হয়, অনুমতি নিয়ে যেতে হয়। আর আজকাল তো আগে ফোন করে যেতে হয়, নাহলে পাওয়া যায় না। বাপ পোলারে পায় না, পোলা বাপের পায় না। আপনি সীমান্তে চলে যান চেল চালাইয়া, ইয়ার কি পাইছেন না? 1 কোটি লোক ভারতে পয়সা খাবেন, লাখো লাখো মানুষ বিনা মাগনা চিকিৎসা করে আসবেন ভারত থেকে। আবার 1 কোটি লোক সীমান্তে চোরাকার বাড়ি করে খাবেন, আর সারাদিন কোরাস গাইবেন ভারতের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে। সেই ভারত যে আপনার এখনো কিছু বলে নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। যে তারা সীমান্ত ক্রস করে আমাদের হেডকোয়ার্টার আর্মি উড়াই দেয় নাই, তারা আমাদের বিডিআর হেডকোয়ার্টার উড়াই দেয় নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। আপনি বাংলাদেশের জায়গায় হইলে, ধরে নেন ভারতটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশটা ভারত, আপনি কি করতেন? এখনই যারা লিল্লা খান, হাঁটতে পারে না, রিটায়ার্ড হয়েছে, লিল্লাঘর, যারা এতিম, মাদ্রাসায় থাকে এতিম, ভাত পায় না, মানুষের টাকা না পেলে, তারা বলে যে আমরা 1 কোটি যায় ভারত দখল করে নেবো, বলে ফেলে। তাহলে ভারতের মতো যদি শক্তিশালী বাংলাদেশ থাকতো, আর ভারতটা বাংলাদেশের সমান থাকতো, এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে পাওয়া যাইতো 24 ঘন্টার মধ্যে। এই জন্য বারবার বলি যে আমাদের কপাল ভালো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো, যে ভারতের মতো একটা শক্তিশালী নিরীহ রাষ্ট্র আমরা পাইছি। নইলে আমাদের অস্তিত্ব থাকতো না। আর তবে সম্ভাবনা আছে এখন। আমরা যেভাবে কসলাই, আমরা যেভাবে চুলকাই, আমরা যেভাবে খাও যাই, যেভাবে খাও বানাইতেছি, অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশটা এই মানচিত্রে 56,000 বর্গ মাইল থাকবে কিনা। সাথে আবার নাকি 10,000 একর আসছে অতিরিক্ত শেখ হাসিনার আমলে। যখন বলা হয়েছিল দেশ বেঁচে পালাইছে, শেখ হাসিনা তখন 10-15 হাজার একর নিয়ে আসছে আমাদের দেশে। এই কারণে কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হয়েছে, তাদের সংবিধানে পরিবর্তন আনতে হয়েছে। তারপরে ভারতের কাছে শেখ হাসিনা বাংলাদেশ বেঁচে ফেলছে। তো আমি আবারও বলি, আগামীতে এইভাবে চলতে থাকলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। এই বাংলাদেশ কয়েক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। একটি হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে, একটি খ্রিস্টান রাষ্ট্র হইতে পারে, আর একটা যে তৌহিদি জনতার জন্য একটা মুরগির ক্ষোভ থাকতে পারে। যেভাবে চুলকাইতেছে এইভাবে যদি এটা কন্টিনিউ করে, এই যে লিল্লাঘর যারা, কালকে যদি 1 সপ্তাহ পরে যদি মাদ্রাসায় চাউল চাঁদা বাদা না যায়, ভাতে মারা যাবে, তারা বলে ভারত দখল করবে। কোন দেশে বাস করেন? এই দেশের কোটটাই আলা আপনার আমার মতো মৌলবীরা সারাদিনই স্বপ্ন দেখে ভারত দখল। এক মৌলানা কেউ আদনান, যে 2 দিন পরে বিয়ে করে আর সারে, ক্রিকেটার থেকে আলেম হয়ে গেছে। আগে শুনছি আলেম হয় মাদ্রাসা থেকে, ক্রিকেটের মাঠ থেকে আলেম জন্ম হয়। সে কি বলেছে জানেন? যে সেও তো অখণ্ড ভারত চায়, ওটা ইসলামী অখণ্ড ভারত বানাবে। এগুলো বলে, সে প্রকাশ্যে বলে। আজকে আবার ওই যে মাওলানা মামুনুল হক বলছে জিহাদ করবে ভারতের বিরুদ্ধে, খেলাফতের মজলিস বলে খেলাফত, আবার নির্বাচন করে গণতন্ত্রে। খেলাফত আর গণতন্ত্র হইল ঠাট্টা করার, কি করার মিনিমাম একটা সীমা থাকা উচিত। আজকে জামাত বলে তারা নাকি গণতন্ত্রের জন্য সবকিছু করে, ঠিক কমিউনিস্টদের মতো। তাদের কমিউনিস্টদের স্লোগান হলো সমাজতন্ত্রের, তাদের ম্যানিফেস্টোতে। জামাতের হলো ইসলামী আইন, হেফাজতে ইসলাম আর ওই তথাকথিত খেলাফতের মধ্যে খেলাফত। কিন্তু এরা গণতন্ত্রের কথা বলে, মানে যারা দুনিয়াতে খেলাফত কায়েম করতে চায়, কেউ দুনিয়াতে ইসলাম কায়েম করতে চায়, কেউ দুনিয়াতে সমাজতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু গণতন্ত্রের জন্য নাকি তারা জান দেয়। হাসবো না কাঁদবো বুঝতে পারি না। ঠিক আপনি যে প্রশ্নটা করলেন সীমান্তে, আবার আমি সেই প্রশ্নে ফিরে আসি, শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল। সেটা হলো যে আপনি সীমান্তে যায়েন না, ভারতের এত দায় ভরে নাই, আপনি ওখানে ফিক্সড ডিপোজিট দিয়ে আসছেন যে আপনি ধরে জেলখানায় বসে বসে খাওয়াবে, এত ঠেকা তো পড়ে নাই ভারতের।
আপনি তো ডিপোজিট দিয়ে আসেন নাই, ডিপোজিট দিয়ে আসেন যে ভাই আমরা এরকম 100 কোটি টাকা দিলাম, বাংলাদেশ থেকে যখন চোরাকার বাড়ি যাবে এত ধরে নিয়ে জেলখানা আলাদা রেখে আর জেলখানা একটা বানায় দেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি চোরাকার বাড়ি একটা জেলখানা বানায় দেন, আর কিছু গাড়ি বানায় দেন, তাদের ধরে ধরে নিয়ে ওই জেলখানায় রাখবেন, খাওয়ায়েন, দেখেন ভারতেরটা যদি মানাইতে পারেন। তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখি নাই পয়সাটা। তাই এটার আমার বক্তব্য হচ্ছে আপনি ওইখানে যান না। আপনি জানেন যে ওইখানে গেলে বিপদ, কেন আপনি যান? খাবেন ভারতের, গালি দিবেন ভারতকে। হ্যাঁ, কপাল ভালো, বার্মা ভারত না, ঠিক আছে? মানে ভারতটা বার্মার মতো না। তাইলে দেখতেন 14 লাখ 12 লাখ পাঠাইছে না মুসলমান রোহিঙ্গা, ওই ওই যে 25 কোটি মুসলমানের ঘেঁটি ধরে বিদায় করে দিত বাংলাদেশ আর পাকিস্তানে। যদি বার্মার মতো চিন্তা চেতনা থাকতো ভারতের। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রক্ষা করছে বাংলাদেশে এবং ভারতের মুসলমানদের, যে ওইখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আছে, একটি সংবিধান আছে ধর্মনিরপেক্ষ। অবশ্য বাংলাদেশের মুসলমান ভারতের ধর্মনিরপেক্ষতা চায়, কিন্তু বাংলাদেশে ওইটা আবার হারাম। আবার ভারতের মুসলমানরা আবার মাশাল্লাহ, বাংলাদেশের মুসলমানরা আবার, ভারতের মুসলমানরা তো 2 কদম আগে নিকেল গে, ও বহুত শেয়ার যেমন ফিরে পাগলা ভারতের মুসলমান, জেনারেলি 5টায় কিনে 3টায় বেছে, আর সকল কিছু ভারতের সংবিধান নিয়ে সবকিছু করবে, আবার বলবে যে ইসলামের সাথে সংঘর্ষ করে সংবিধান মানবো না, তখন আর মানবো না, জাতীয় সঙ্গীত গাইবো না, তারপরে ভারত মাতা কিছু বলবো না, ওটা নাকি ইসলাম বিরোধী। ইসলামে কি ধর্মনিরপেক্ষতা আছে? কারণ ওই ধর্মনিরপেক্ষতার কথা বলে সুবিধা পাওয়া যায়, ওটা জামাল ভুঁইয়া পাগলা। তো এই যে জামাল ভুঁইয়া পাগলা হওয়া বাদ দেন, যে আপনি সীমান্তে যাবেন আর ভারত আপনার জামায়াতের করে খাওয়াবে, পড়াবে, হাসপাতাল রাখবে, জেলে রাখবে, ওই আশাটা করেন না। ধন্যবাদ। জি, ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে আসি। রফিক ভাই, পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল, নতুন সরকার আসলো, নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিলেন। এরপর মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকেই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিলেন সেটা হচ্ছে সীমান্তের কাঁটাতারের বেড়া। যে জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া এখনো পর্যন্ত দেওয়া হয়নি, ভূমি অধিগ্রহণ করা যায়নি, যেটা মমতা সরকারের সময় সমস্যা তৈরি করেছিলেন তিনি, এমন অভিযোগ শোনা যায়। ওই জায়গাগুলোতে ভূমি অধিগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, কাঁটাতারের বেড়া যদি সম্পূর্ণ হয় তাহলে কি এই চোরাচালান বন্ধ করা সম্ভব এবং এই সীমান্ত হত্যা রোধ করা সম্ভব? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা। দেখেন, কাঁটাতারের বেড়া নিয়ে আমার অভিজ্ঞতা আমি বলি আপনাকে। কাঁটাতার বেড়া নিয়ে যদি আপনি শুরু করছেন, আপনি ভারতের, এটা হলো আপনার মেঘালয় রাজ্যের, আসামের মেঘালয়, যেটা আর কি পাহাড়ি এলাকা, যেটা হলো আমাদের বাংলাদেশের নেত্রকোনা থেকে শুরু করে সুনামগঞ্জ পর্যন্ত যে বর্ডারটা আছে, আমি পুরাটাই ঘুরছি। আপনি নেত্রকোনার, এই যে নেত্রকোনা ডিস্ট্রিক্টের দুর্গাপুর উপজেলা থেকে শুরু করে আপনি পাহাড়ে গেছিয়া একটা রাস্তা আছে, কিছু জায়গায় রাস্তা ভাঙ্গা আছে, নষ্ট আছে, পুরোপুরি হয় নাই, কিন্তু বাকি রাস্তাটা একদম পাহাড় গেছিয়া আমাদের বাংলাদেশের রাস্তা হয়েছে, একদম একদম সুনামগঞ্জ পর্যন্ত গেছে। তো এই জায়গাটাতে আমি পুরাটা ঘুরে ঘুরে দেখি, আমার অভ্যস্ত হইলো। এই জায়গাটাতে কিন্তু পুরাটাতেই আপনার আছে, পাহাড়ের ইয়ার মধ্যেই আপনার ওরা কাঁটাতারের বেড়া তৈরি করছে। এখন এই যে 2টা লোকের হত্যার যেটা আসছে, আপনারা বলছিলেন 2টা লোক যে হত্যা করলো, ওরা ওই জায়গাটায় যে দিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে কি কাঁটাতারের বেড়া নাই? আমার মনে হয় ওই দিক দিয়ে কাঁটাতারের বেড়া আছে, আমার জানা নাই। আমি যে দিক দিয়ে কাঁটাতারের বেড়াতে দিকে আসছি, এইগুলিতে আপনার যায় কিভাবে দেখেন, কাঁটাতারের বেড়া আছে, এরপরও যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড় থেকে নামার পরে এলো বাংলাদেশ, কোন কোন জায়গায় পাহাড়ের উপরেই আপনার ইয়া করছে, কাঁটাতারের বেড়া দিছে, পাহাড় কেটে কোন কোন জায়গায় সমতল পড়ছে, এবং আপনার কাঁটাতারের বেড়া থেকে আরো প্রায় 100 থেকে 200, কোন কোন জায়গায় 300 গজ আর বেশিও হতে পারে, ওই জায়গায় হলো ভারতের সীমানা ভিতরে, মানে আমাদের আরো বাংলাদেশের ভিতরে। ভারত করছে কি, আপনার যে নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্ডার যে পিলার আছে, এই পিলারের ভিতরে কিন্তু যাওয়া যায় না, পিলারের ভিতরে এদিকে সেদিকে যেতে পারবে না, এটা নিষেধ, এবং সাইনবোর্ড দেওয়া আছে। তো এখন পিলারের পরে কিন্তু
100, 200, 300, কোনো কোনো জায়গায় 300 আর বেশিও আছে। পরে কিন্তু কাঁটাতারের বেড়া। তার মানে ওই যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান। এখন কি হলো, বাংলাদেশিরা এখানে গিয়ে গরু ছড়াইতেছে, মানুষ গিয়ে ওখানে ঘোরাঘুরি করতেছে, মানুষ ছাগল ছড়াইতেছে, সবকিছু করতেছে। এরপরে গিয়ে কাঁটাতারের বেড়া। এখন কাঁটাতারের বেড়া যেহেতু ইন্ডিয়াতে পানি আসে, যে পাহাড় থেকে যেহেতু পানিটা নামার সাথে সাথে কিন্তু বেরিতে হয়, তখন ওরা রাস্তা করে, কাঁটাতারের ভিতর দিয়ে রাস্তা করা রফিক আছে। ভাই, রফিক ভাই, এই যে কাঁটাতারের বেড়ার কথা বললেন, এই যে কাঁটাতারের বেড়া যেটা কসবা সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, কিন্তু এই কাঁটাতারের বেড়ার মাঝে মাঝে এরকম এক ধরনের গেট আছে। এই হ্যাঁ, গেট গেট গুলোর আছে। নিয়ন্ত্রণ হচ্ছে বিএসএফ এর হাতে, এই গেট গুলোর নিয়ন্ত্রণ। এখন এই গেট গুলো দিয়েই কি চোরাচালান হয় নাকি না, বিকল্প অন্য কোনো ওয়ে আছে? না, 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 না। আমি বলতে চাইছি, বুঝাইতেছি। তখন এই যে আমি বলতেছি, ওইখানে তো হয়তোবা এইরকম নাই, এটা যেহেতু পাহাড়ি এলাকায়, তখন ওরা বড় বড় পাইপ দেওয়া আছে, অনেক মোটা মোটা পাইপ। রাস্তার মাস্টার এর মধ্যে যে পাহাড় থেকে পানিটা নামার ব্যবস্থা করার জন্য একটা পাইপ আছে, অনেক মোটা পাইপ। এই মোটা পাইপ দিয়ে মানুষ ঢুকে পড়ে, ঢুকে ইন্ডিয়াতে ঢুকে পড়ে, মোটা পাইপের ভিতর দিকে ঢুকে পড়ে। আর আপনি যে একটা প্রশ্ন করছিলেন, আমি একটা জিনিস বলি, এই পাইপ দিয়ে ঢুকে ইন্ডিয়াতে যায়, গিয়া ওদের সাথে যোগাযোগ থাকে। ফ্রেন্ড, ওদের পাহাড়ি এলাকায়, ওই যে এই সীমান্ত এলাকায় দুই দেশেরই আপনার মোবাইলের নেটওয়ার্ক কাজ করে। এটা কিন্তু আপনি জানেন, আমি নিজে এটা দেখে আসছি। ওরা করে কি, বাংলাদেশিদের সাথে টেলিফোনে যোগাযোগ করে ওদেরকে অফার করে, ওরা বাঙালি এরা করে ইন্ডিয়াতে চলে যায়, ভিতরে চলে যায়। ওই যে পাইপ দিয়ে বলেন, যে কোনো সুযোগ সুবিধা বলে, অনেক সময় তার কেটে ঢুকে ফেলে, বিভিন্ন ভাবে এরা ঢুকে ইন্ডিয়ার ভিতরে গিয়ে ঢুকে তারা এই জিনিসগুলো আনতে যায়। এই যে ফরিদ ভাই বললো, এখন যারা চুরাচালি করে ইন্ডিয়ান, ওই যে বর্ডার গুলো, ওইদিকে ইন্ডিয়ান লোকরাও কিন্তু খুব ধনী না, এরাও কিন্তু গরিব। আমাদের দেশে যেগুলো চুরাচালি করে এইজন গরিব, ওইগুলো গরিব। তাহলে ওরা আসে না, আমাদের দেশের লোকরা কেন ওইদিকে যায়? আপনি একটু দেখেন প্রশ্নটা করতে। ওরা আসে না, এবং আমাদের বাঙালিরা কেন যায়? যদি আপনার কিনার যদি চাহিদা থাকে, বা ওর যদি বিক্রি করার চাহিদা থাকে, তাহলে দুজনে তো সমান চাহিদা। তাহলে বলো যে তুই কাঁটাতারের ভিতরে, কাঁটাতারের কাছাকাছি তুই কাঁটাতারের ওই পাশে থাক, আমি ওই পাশে থাকি, তাইও তো গুলি করে না। ওরা করে কি, যেহেতু আপনার এমনি তো বর্ডারের আপনার কাঁটাতারের বেড়ানোর পরে অনেকটা জায়গা কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে, যে ইন্ডিয়ান জায়গা, ওটা যাওয়াতেই তো নিষেধ। এরপরও তো ওইখানে যাচ্ছেন, ওইখানে গরু ছড়াইছে। আমি নিজের অভিজ্ঞতা, আমি নিজে ঘুরে, আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ছবি আছে, আমি ইন্ডিয়ার ভিতরে গিয়ে ঢুকছি, মানে কাঁটাতারের সাথে গিয়ে মিশছি। তার মানে কি, আমি তো ইন্ডিয়াতে ঢুকে বললাম, আমাকে তো গুলি করতে পারতো। এবং স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বিএসএফ বসে রয়েছে, ক্লিয়ার দেখা যায়। ওই আমাকে কিছু বলে না, এবং কিছুটা পরে পরে গাড়ি আসে, গাড়ি চলাচল করতেছে। এবং ওই দিনের ঘটনা যেটা, এটা দিনের বেলা গেলে কিন্তু গুলি করতো না, এটা খেয়াল করে নিয়েছি আমি বলতেছি, ও মার্কিং। দিনের বেলায় যদি যাইতো তাহলে গুলি করতো না। এরা গেছিল রাত্রে, এবং প্রত্যেকটা চোরাচালানির ঘটনা রাত্রে ঘটনা, যতটা মৃত্যু হয় তার পুরাটাই হলো রাতের ঘটনা। এখন যেহেতু জঙ্গিবাদের একটা আছে, তাদের মধ্যে একটা আতঙ্ক আছে, এবং জঙ্গি আতঙ্ক কি, জঙ্গিবাদ তো আছেই, তাদের এখানে পায়ে তো বোমা হামলা হচ্ছে না, হয় না, এবং তারা তো এই জিনিসটা নিয়ে খুব তটস্থ থাকে। এই তটস্থতার কারণে এখান থেকে জঙ্গি গেল না, আপনি গেলেন রাত্রে অন্ধকারে, কে গেল না, ফেক পরীক্ষা দিল, এটা কি মার্কিং করা ওদের তো সম্ভব? আর ওরা তো অনেক উপরে, পাহাড়ের উপরে কিন্তু ওদের ইয়াগুলি, ধরেন পাহাড়ের এলাকা যারা, আর ওই পাশে ধরেন হয়তো সমতলে জায়গা আছে, অনেক দূরে কিন্তু। তাহলে ওইখানে আপনি কেন যাবেন রে ভাই? এখন ওইখানে কেন যাবেন আপনি? এটা তো যাওয়ার তো কোনো যুক্তিকতা নাই। আর রাতে কেন যাবেন? আর সীমান্তের কাঁটাতারে বেড়া আছে, আপনি বেড়াতে নিষেধই আছে, বেড়ার পরে অনেক দূরে পর্যন্ত আপনার সাইনবোর্ড দেওয়া আছে যে সীমান্ত অতিক্রম করবেন না, সীমান্ত শেষ, বাংলা বর্ডার, আপনি এর ভিতরে যাবেন না। এরপর বাঙালিরা গরু চড়াইতেছে, আপনি দেখবেন, আমার কাছে ছবি আছে, আমি ভিডিও আছে, ভিডিও দিতে পারবো আপনাকে। আমি যে ভিডিও করে আনছিলাম, আমি যে ছবিগুলি আছে, স্টিল ভারতের কাঁটাতারের বেড়ার সাথে এর একটা চৌকি, সীমান্ত চৌকি আছে, বুঝছেন, ওই সীমান্ত চৌকি উপরে, এটা একটি সমতল জায়গা। আমি ওইখানে গিয়ে কাঁটাতারের সাথে গিয়ে ছবি উঠাই এবং ভিডিও করে নিয়ে আসছি, যদি ওই সময় বিএসএফ ছিল না। আর আপনি আমাদেরকে বলতেছেন যে বিডিআর, আপনারা অনেকে বলছেন, আমি এদিন শুনতেছি বিডিআররা কি করে। ভাই, আমি কয়েকদিন ধরে দেখতেছি আমাদের যে বিডিআর বা বিডিবি, যে বিডিআর মানে যারা বলে আমাদের বাংলাদেশের যেটা
বর্ডার গার্ডস যেটা, বিজিবি ওরা কিন্তু বিজিবি অনেকগুলি যেটা আর ভিডিও কি বিডিআর এর বিজিবি নাম এখন তো তারা চেঞ্জ করা তারা যে হয়েছে আমাদের বিজিবি। আমাদের যে ছেলেরা আছে ওরা কিন্তু দেখেন অনেকগুলি ভিডিও পাঠাইছে, ওরা বহুত নিষেধ করে তোমরা ওইদিকে যাও না, ও যাও না, এরপরেও বাঙালি যায়। ওদের কথা শুনে আজকেও একটা ভিডিও সন্ধ্যার সময় বেরিয়ে আসছে, ছেলেটা ভিডিও করে দেখেন ভাই অনেক দূর পর্যন্ত দেখাচ্ছে, এই যে দেন গরু অনেক দূর চলে, মানে প্রায় 200-300 গজ দূরে কিন্তু আপনার কাঁটাতারের বেড়া, আর সীমান্ত কিন্তু ওই আর 200-300 গজ পিছনে, মানে ওই পিছনে হলো সীমান্ত পিলার, এর ভিতরেই যাওয়ার নিষেধ। এরপর আপনি ওখানে যাচ্ছেন আর আপনারা ওইটা করে আপনি চিল্লাচিল্লি করতেছেন, চিল্লাচিল্লি করেন। আপনি আপনি আর একটা জিনিস, এই যে জিনিসগুলি এগুলি হলো মনে করেন মানে অনর্থক কথা, অনর্থক আপনি কাঁটা তারের বেড়া ডিঙ্গায় আপনি যাচ্ছেন কিভাবে? তারা গুলি করবে না? ওরা তো আসে না ভাই, আমি তো ওদের দেশে তো ওই যে শুনেন ভারতীয় ওই সীমান্ত এলাকার লোক ওরা তো গরিব, আমি দেখছি তো, ওরা তো আসতেছে না ভাই, তাহলে আপনি কেন যাচ্ছেন? আমার তো সেটাই হলো প্রশ্ন। তারা দরকার তারা আসো, তারা জিনিস বিক্রি করতে হলে তারা আসো। প্রত্যেকটা সীমান্ত এরিয়াতে বাঙালিকে ঢুকে ইন্ডিয়ার ভিতরে, আর ইন্ডিয়ান লোকরা বাংলাদেশে ঢুকে না। এই জিনিসটা আপনি আগে করেন, নিজের দুষ্টতা আগে ধরতে হবে। আপনি আপনি এখন নতুন করে যে বাংলাদেশে এই যে মিছিল মিটিং শুরু হয়ে গেছে, কিন্তু কি শুরু হয়েছে? পশ্চিমবঙ্গে নাকি মুসলমানরা সব নিধন করতেছে, আক্রমণ করতেছে, অথচ পশ্চিমবঙ্গের আপনার এই যে দুইটা পাস করছেন না, আমরা কি 2 জায়গায় পাস করছে পশ্চিমবঙ্গের নেতা, বিজেপি আগে এর নেতা ছিল, তৃণমূল নেতার জন্য আলাদা চলে গেছে, যে এই মুহূর্তে নাম মনে করতেছে, একটু আগে ছিল নামটা, ও নিজে বলতেছে হুমায়ুন, এবং আরেকটা আছে থেকে পাস করছে, হ্যাঁ আরেকজন আছে নওশাদ সিদ্দিকী ভাঙ্গর থেকে, নওশাদ সিদ্দিকী, ও তারা তো বলতেছে না যে আমাদের দেশে মুসলিম মুসলিম নির্যাতিত হইতেছে, তারা তো বলতেছে না। 30% মুসলমান ওই এলাকাতে, তো ওরাই ওদের টেকেল দেয়, ওরাই তো বলতেছে যে আমাদের মুসলমান, আর আপনি বাংলাদেশে বসে মিছিল করতেছেন, তার মানে কি? আপনি আমাদের দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, ভারতের সাথে একটা সম্পর্ক ক্ষতি করার জন্য ওই পায়ের তারা করতেছে। এইটা হলো মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। না হলে ওই দেশের নেতারাই তো বলতেছে ওই দেশে কিছু হচ্ছে না। আর আমি অনেকগুলি সাক্ষাৎকার শুনছি, আমি এক বিধায়কের সাক্ষাৎকার শুনছি, আমি আমার আজকে ভিডিওটা উল্লেখ করছি, বুঝছেন মাসুদ ভাই? এক বিধায়ক, 2জন বিধায়ক পাইছি, এরা গ্রামে গ্রামে হাঁটতেছে, হাইটা যে মুসলমান যারা ছিল তাদের যারা করতো, তৃণমূল করতো, ওদের বাড়ি বেরিয়ে যাইতেছে এবং মানুষকে বলে দিচ্ছে কোনো পুলিশ সাহেব কোনো অবস্থায় কোনো আপনার ভায়োলেন্স হলে কিন্তু আমার ছাড় দেওয়া হবে না। এবং একটা ছেলেকে বললো, আর বাবারও বলছে যে আপনার ছেলে তো অনেক অত্যাচার করছে, মুসলমান ছেলে হিন্দুদের উপর অত্যাচার করছে, খেয়াল করেন জিনিসটা, যে আপনার ছেলে অনেক কথা, সে বলতেছে আমি আর করতাম না, আমি অনেক করছি, আমি এখন আপনার সাথে আছি, আমার সাথে তার দরকার নাই, তোমার তুমি ভালো হয়ে যাও, তোমাকে কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে থাকো। বুড়া চাচারা হাতায় রফিক ভাই এই ধরনের একটা আমার হাতে আছে, ওই যে ওই বাটার স্যার নিজে স্বীকার করছে, সে কইছে আমি করবো না, আপনার সাথে আমি থাকবো, কইছে আমার সাথে তোমার থাকার দরকার নাই, তুমি আর এগুলো করো না। আচ্ছা, এরপর আরেকজন বিধায়ক আছে, আমি বেশ কতজন বিধায়কের সাক্ষাৎকার পাইছি। এখন আপনি বাংলাদেশে পয়সা আপনি ছড়াইতেছেন, প্রপাগান্ডা ছড়াইতেছেন। ওই যে আমাদের আজকে ধর্মমন্ত্রী বলছে যে এই যে ওই ভারতের ইস্যু ধরিয়া বাংলাদেশে আপনার হিন্দুদের উপর বা সংগঠনের উপরে মানে করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো অবস্থাতেই উনি এটার ছাড় দিবেন না। পুরো এটা বলছে যে আমি যদি না পারি তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেবে, এই কথা বলছে, কড়া ভাষায় বলছে। কিন্তু ধন্যবাদ আমার মন্ত্রীকে, কারণ এই ধরনের হুজুররা কিন্তু বক্তৃতা বিবৃতি শুরু করেছে অলরেডি। ওই যে 3-4 জন মিলিয়া মিছিল মিটিং করে আর কিছু বলে শুরু করছে। আরে ভাই আমাদের ভারতের বিজেপির রাজ্য সভাপতি তো প্রথম দিনই বলে দিয়েছেন যে যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় সে আমার দলের লোক না, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এই ধরনের ঘোষণা একদম প্রথম দিনই যেদিন ডিক্লেয়ার হয় ওই দিনই কিন্তু তিনি এই ঘোষণা দিয়েছেন, এবং খুব কঠিন ভাবে। তারপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না, তবে বড় ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। বিধায়করাই কিন্তু কঠোরভাবে সেটা কন্ট্রোল করে ফেলেছেন। হ্যাঁ, এটা তো শুধু এটা তো মুসলিমদের করতেছেন, আর হিন্দুদের উপরে তো আক্রমণ করতেছে। আপনি মুসলিমটাই নিয়ে আনতেছেন কেন? আমি তো মুসলিমের কথা আসতেছি, আপনি ওদের সাথে করে ওটা আমি আনতেছি। আমাদের দেশের এই যে গোষ্ঠীটা আবার নতুন করে আমাদের দেশে একটা পায়তারা করতেছে, একটা সাম্প্রদায়িক আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই যে মিছিল মিটিং শুরু করছে, অথচ ভারতে কিছুই হয় নাই। ভারতের নেতারা, মুসলিম নেতারা, তারাই কিছু বলতেছে না।
আপনার হুমায়ুন কবির নিজে বলছে, জিজ্ঞাসা করছে সাংবাদিক আমাদের দেশে মুসলিম নির্যাতন হচ্ছে কিনা, বলছে ন আমাদের দেশে কোনো নির্যাতন, হুমায়ুন নিজে বলছে, হুমায়ুনের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। আর আপনি ওখান থেকে বাংলাদেশ থেকে বসে আপনি হাউকাও শুরু করছেন। এইগুলি মানে এগুলি হলো সাম্প্রদায়িক মানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য মূল মূল জিনিসটি হলো এটা, ওই যে ভারত বিরোধী এজেন্ডা। অথচ আপনি দেখেন কালকে মানে গতকালকে সার্সি পেপার আসছে, ইসরায়েলের যুদ্ধবিরতি চলা অবস্থায় মাঝখানে আপনার হামলা করে 54 জন মানুষকে মারছে, লেবাননের মুসলিম মারছে। কই আমাদের হুজুরও তো মিছিল করে না? পাকিস্তানে যে কয়েকদিন আগে আবার পাকিস্তান যে ইয়াতে আফগানিস্তান আক্রমণ করছে, তারা তো কেউ কথা বলে না। ভারতে কিছুই হয় নাই, এরপরে মনে করেন এটা তো হয়, এটা তো হচ্ছেই, এটা হয় না টুকটাক নির্বাচনের পরে তো হয়, যদি ওটা খামো না। কিন্তু কোন মুসলিম বাড়িতে বা মুসলিম ওই যে বিভিন্ন ধরনের ইয়া বানায়া, ওই যে এআই দিয়ে বানায়া ওইগুলি ফেসবুকে সাইডে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করতেছে। যাক, সরকার কিভাবে নিয়ন্ত্রণ করে, সরকার কিভাবে করে, তবে আমাদের দেশের মানুষকে সচেতন হতে হবে। একটা কথা জেনে রাখেন, আপনি ভারতে মুসলমান, এখানে মুসলিম আছে 30%, তারা ওই দেশের নাগরিক। রফিক ভাই, সুতরাং তাদেরটা তারা এগুলো দেখবে এবং তারা নেতৃত্ব আছে। আলোচনার টপিক বেশি, আমি এদিকে সময় না, চলে না, যাচ্ছে। দেখেন আমি ভাই আরো শুনি চূড়াতলের কথাটা আসছিলেন, চূড়াতলের কথা আসছিলেন। আমি এই কয়েকদিন পরে শেষ করতেছি, এই চূড়াতলের কথা বলছেন আপনি যে এই আমি মনে করেন আগে তো গেছিলাম সাক্ষাৎকার বেশি আনতে পারি নাই, এবার আমি সাক্ষাৎকার নিয়ে আইসা আপনাকে দিব, যে এরা কিভাবে যায়, ভিডিও শো ফুটেজ শো আনিয়ে দিব আপনাকে। আর কোন পর্যন্ত যাওয়া যায়, আমি কোন পর্যন্ত গেছি, আমি নিয়ম ভাঙ্গে ভিতরে গেছি, কই আমাদের গুলি করে নাই। আমি নিজে সাক্ষাৎকার নিছি মানুষের, ওরা ইন্ডিয়ার পাহাড়ে গিয়া পাতো ইয়ে আনে গিয়া, কয়লা আনে গিয়া, আমি কিছু তোমাদের কোনো আক্রমণ করে গুলি করে, আমরা জীবনও কোন নিশু নিয়ে গুলি করে নাই। এখন মূলত সমস্যা হলো ওরা তো দিনের বেলা যায়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, ইন্ডিয়ার পাহাড়ে কয়লা আনতেছে রেগুলার। কিন্তু আপনি রাত্রে যখন যাবেন তখন তো অবশ্যই শুনবো আবার আরেকদিন আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে ভিন্ন একটা বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ, আরো দুটা বিষয়ও আছে, সেটা একটু আলোচনা করে দিই। আমাদের হাতে সময় কম, আমাদের 38 মিনিট হয়ে গেছে, যার কারণে হাতে সময় কম। তো ফরিদ ভাইয়ের কাছে যাই, যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড় নিয়েছে। এই যে এদিন আমাদের 8 তারিখে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন বাংলাদেশে, এই সময় পাকিস্তানের সাথে বাংলাদেশের গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি হয়েছে। এটি অতীতে কখনো তাদের সাথে আমাদের এত সেন্সিটিভ কোনো বিষয়ে চুক্তি ছিল না। এই চুক্তিটা আসলে পাকিস্তান বাংলাদেশে কি চায় ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে। মানে যদি সোজাসুজি বলি তাহলে বলতে চাই যে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করুক, চুক্তি যাই করুক, এটা হলো তাদের এজেন্ডা। পাকিস্তানকে মানে এটাকে কি প্রক্সি ওয়ারফিল্ড বানাতে চাচ্ছে পাকিস্তান? জি 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 প্রক্সি। কারণ আপনি দেখেন পাকিস্তানের আয় রোজগার কোথা থেকে আসে? সন্ত্রাস এবং জঙ্গিবাদ উৎপাদন ও রপ্তানি, এছাড়া তো তার আয় নেই। আফিমের কিছুটা উৎপাদন, কিছুটা অন্য আফগানিস্তান থেকে আনা, ওটা তখন বন্ধ হয়েছে। এই যুদ্ধ করা, আকাম কুকাম করা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ উৎপাদন এবং রপ্তানি করা, এছাড়া তারা কি করে আমাকে বলেন? যুদ্ধ যত হবে, যেমন ধরেন যারা লাঠিয়াল ভাড়ায় খাটে, গুন্ডা পান্ডা, তারা তো চাইবে গন্ডগোল থাকুক, যত গন্ডগোল থাকবে তারা না তত ভাড়া কাটতে পারবে। তো বাংলাদেশে যদি কোনো কারণে যুদ্ধ হয়, আর 71 সনের পরাজয়ের সেই 93,000 সৈন্য হাত তুলে ভারতের সামনে আহা তারপর হিন্দুস্তান, আহা তারপর হিন্দু, তাদের সামনে যে তারা হাত পা গুটিয়ে লেজ গুটিয়ে বসেছিল হাঁটু গেড়ে, সেই পরাজয়টা তো তারা ভুলতে পারতেছে না। তারা যে কোনো মূল্যে এই প্রতিশোধটা নিতে চায়। এখন দেখলো যে পাকিস্তান যদি লাহোর থেকে ইসলামাবাদ থেকে সুদূর বুদুর করে, তাহলে দিল্লি তো ওগুলো দখল করে নেবে, কারণ তারা যতবারই গেছে ততবারই ঠেলা খাইছে। কিন্তু বাংলাদেশের মানুষজন বাঙ্গ মুমিনেরা জানে পাকিস্তান প্রতিবারই জিতছে। এরা শুধু একটা কথাই বলতে পারতেছে না যে 71ও পাকিস্তান জিতেছে, এটা বলতে পারতেছে না। এটা বলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। মানে যতবার যুদ্ধ হয়েছে ততবারই নাকি ভারতই হারছে আর পাকিস্তান জিতছে, এরকম বাংলাদেশের মানুষের বোধ। বাংলাদেশের মানুষের এই বোধ তো সেই রকম যে যারা বলে 13 বছরের নজরুলের
জন্যই নাকি যখন নজরুলের বয়স 13 নাকি 12 তখন নোবেল প্রাইজ পান, বলে যে নজরুলের নোবেল প্রাইজ পাইতে দেয় নাই, রবীন্দ্রনাথের চুরি করে নিছে। এরকম বোধ সম্পন্ন লোক তো এরাই তো, যেমন এরা এই বোধ সম্পন্ন লোক যে ভারতবর্ষ নাকি তৈরি করছে মুসলমানেরা। ইসলাম আসলে 1500 বছর হয় নাই, ভারতের ইতিহাস হলো 6-7 হাজার বছর আগে। ভারতবর্ষ নাকি তৈরি করছে মুসলমান, এগুলো বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তাদের আপনি এই সমস্ত মগজ, এই জজবা বাংলাদেশে রাতারাতি ব্যাঙ্গের ছাতার মতো যে মাদ্রাসা বানাইছে, কেমনি আপনি কি মনে করছেন এমনি বানিয়েছে? যুদ্ধ করে তো পারবে না ভারতের সাথে, সৈনিক দিয়ে যুদ্ধ করে পাকিস্তান কোনো কালেই ভারতের সাথে পারবে না, পারেও নাই। এদের কি করবে? এই যে মাদ্রাসার জঙ্গি পয়দা করবে, এবং করেছে অলরেডি। এখন এগুলোতে ভারতের সাথে এইখানে এই পূর্ব পাকিস্তানের পূব দিকে ভারতকে বিজি রেখে তারা কাশ্মীরটা দখলে নিতে চায়, পাকিস্তানের স্বপ্ন। কিন্তু জানে না সেই 60 দশকে যে ভুলটা করেছিল পাকিস্তান, আবার সেই ভুল করতেছে। 60 দশকে তারা নাগাল্যান্ড এবং মিজোরামে তারা ভারত বিরোধীদের অস্ত্র, টাকা পয়সা, ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল, এখানে ব্যস্ত রেখেছিল ভারতকে নর্থ ইস্টে, যাতে সেই কাশ্মীর দখল করতে পারে। কিন্তু কি হয়েছে ফলাফল? 10 বছরের মধ্যেই বাংলাদেশ নামে একটা দেশ হয়ে গেছে, পাকিস্তান ভেঙে, পূর্ব পাকিস্তান ভেঙে। এইবারও মাশাআল্লাহ তাই ঘটবে। কিন্তু এইবার তার লাভ হইল, এইবার গতবার সে সহযোগী পায় নাই, রাজাকার আল বদর যা পাইছিল 30-35%। এবার যদি ভারতের সাথে যদি যুদ্ধ লাগানো যায়, তাহলে তো 90% ভারতের বিরুদ্ধে জেহাদে যাবে, সওয়াবের আশায় চালায় বেহেশতে চলে যাবে। তখন মনে করবে যে মাদ্রাসার পোলাপান পড়াই কি হবো, ওইগুলো পড়াইলে তো হাফেজ কবে হবো, তারপরে বেহেশতে যাবো, যতই বলৎকার করুক। কবে বলৎকার করবো, কবে বড় হবো, কবে হাফেজ হবো, তারপরে বেহেশতে যাবে। কিন্তু এইখানে ভারতের সাথে মরলেই বেহেশত, চালায় এই জজবা তো দিয়ে দিছে মাথায়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যেভাবে লাগিয়েছিল, এখানেও তাই করবে। ফলাফল কি হবে? বাংলাদেশ একটা যুদ্ধের ক্ষেত্র হবে। আমরা মানে শিল্পাটায় ডলাডলি, আমরা মরিচ হিসেবে কর্মসারা হবে। পাকিস্তান দেখতেছে যে আমার বিপদ এবার বাংলাদেশের উপর দিয়ে যাক, কারণ পাকিস্তান সংসদে যেদিন বলেছিল হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো, এই কথাটা বাংলাদেশে পাকিস্তানের সহ্য হলো, বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিদের সহ্য নেই। তাই তারা ভারতের সাথে একটা যুদ্ধ করার যে জজবা পয়দা করেছে, তারাও মুখিয়ে আছে। জামাতের নেতা তো আবু তাহের নাকি ফাহের বলেছে তো যে তাদের 50 লক্ষ রেডি, আর শিবির বলে তাদের 1 কোটি রেডি। জামাত শিবির না, খোদ বিএনপির ভিতর থেকে সবাই চলে যাবে এই জিহাদে, শতকরা 99% যাবে বিএনপি। আর একটা দলের নাম বললে আবার একটু শরম পাইতে পারেন, বা আমরা শরম পাইতে পারি। আওয়ামী লীগের 60% লোক, 70% লোক ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য প্রস্তুত। নিশ্চিত থাকেন আপনারা করবে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে। তারাও দেখবেন তখন 71-এর পরাজয় প্রতিশোধ নিতে যাবে, যদি এখন মনে করতেছে তারা আওয়ামী লীগ। অপ্রিয় হলো এই কথা সত্য। আপনি 10 জন আওয়ামী লীগের লোকের সাথে কথা বলেন, দেখেন তারা কি বলে। এখনো কিন্তু আপনি খেয়াল করেছেন কি? আর ইরানের আর সৌদি পাকিস্তানের এই খাসটা আরো বেড়ে গেছে। এই যে ইরানের সময় যে জজবা, ভারতের ভিতরে ইরানি জজবা, বাংলাদেশের ভিতরেও খোমেনি জজবা যে পয়দা হয়েছে, এতে আরো পাকিস্তান বেশি আশাবাদী। যদি ভারতের সাথে লাগে, সে স্বপ্ন দেখতেছে ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। এই স্বপ্নে পাকিস্তান বিভোর। তাই বাংলাদেশকে সে পার্টনার হিসেবে নিয়েছে। আর কালকে আমার সাথে সাইফুল বাতেন টিটু, সে সাবেক সেনা সদস্য, আমরাও জানি, সেও বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এই মুহূর্তে হিজবুত তাহরির, জঙ্গিবাদী চেতনা, টিটিপি, খোদ আফগানিস্তানের চেতনা ভরপুর গিজ গিজ করে সেনাবাহিনীতে। শুধু সাধারণ সৈনিক না, সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তারাই এখন হিজবুতি জজবা, জামাতি জজবাতে বুধ হয়ে আছে। তারাও হয়তো যুদ্ধের জন্য তৈরি হইতে পারে। যুদ্ধ তার করবে না জেহাদ, কারণ যুদ্ধে আপনি কোনোদিনই পারবেন, কোন অঙ্কে ভারতের সাথে যুদ্ধ আপনি পারবেন না। এখন জেহাদ তো আলাদা জিনিস, চেলায় বেহেশতে চলে যাবে। তাহলে আর টাকনুর নিচে কাপড়ও কাটতে হবে না, মাথায় টুপিও রাখতে হবে না, নামাজও পড়তে হবে না, কোনো সমস্যা নাই। শুধু আপনি ভারতের ভিতরে জেহাদ করবেন, আর চেলায় চলে এই স্বপ্নে তারা করতে পারে জেহাদ। কিন্তু জানে না এইবারও পাকিস্তানটা আরেকবার ভাঙবে, এমনকি সাথে বাংলাদেশও ভেঙে যেতে পারে। এইদিকে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পাকিস্তান ওই চুক্তিটা করতে আসছে। শুভেন্দু অধিকারী ওইখানে যখন পাশ করেছেন, ওইখানে যখন মমতাকে ফেল করিয়ে, শুধু মমতার দলকে ফেল করে নাই, খোদ মমতাকে ফেল করিয়েছে। এবং আমাদের রফিকুল ইসলাম ভুইয়াই বলেছেন শুভেন্দু 2 জায়গা থেকে পাশ করেছে, মমতাকে হারিয়েও। তো এই কারণে দেখলো যে আইএসআই এর যে ওইখানে বাসা ছিল, না আমাদের যেমন মৌমাছির চাক ছিল আইএসআই এর, সেটা তখন
ধোঁয়া দিয়ে দিয়েছে বিজেপি, ওটা তো আর টিকবে না। তাই আইএস এর সব বদমাইশ গুলো, আইএসআই এর সব জঙ্গিগুলো, আইএসআই এর যত সাপোর্টার, তাদের অফিসিয়াল সব এখন বাংলাদেশে ঘাঁটি করেছে। ফরিদ সেগুলো ভাই, খবর নেওয়ার জন্য এই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে। ফরিদ ভাই, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, তিনি আজ একটা ভালো মন্তব্য করেছেন। তিনি বলেছেন ভারতকে সতর্ক করে ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। মানে ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায় তাহলে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। হ্যাঁ, তিনি কিন্তু অনেকদিন পরে কথা বলেছেন। ফরিদ ভাই, মানে রিজভী সাহেব এই কথা বলেছে, আবার পররাষ্ট্র উপদেষ্টাও এই কথা বলেছে। পররাষ্ট্র উপদেষ্টা 2 কদম আগে নিকেল গেয়া উনি বলেছেন কাঁটাতারের বেড়া দেখে আমরা ভয় পাই না। ভয় পাও না তো চেঁচাও কেন? কাঁটাতারের বেড়া দিছে তুমি উদ্বেগ প্রকাশ করো কেন? আর উনি বলছে সীমান্তে হত্যা বন্ধ করো, আমাদের কেসি গেট ভাইয়া বলেছে। কেসি গেট ভাইয়ার এটা বলে দিতে পারে না তোমরা গরু চোরেরা, মুরগি চোরেরা, শাড়ি চোরেরা, চিনি চোরেরা, পিঁয়াজ চোরেরা, কাঁচামরিচ চোরেরা, তোমরা ভারতের সীমান্তে যাও না, এটা বলে না কেন? কি কারণে বলে না? ভারত জুজুর ভয়, আবার বলে আমরা ভয় পাই না। ভয় পাইতে বলছে ফরিদ ভাই, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো অলি আহমেদ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, অনেক কিছু, অনেক বিশেষণ আছে। অলি আহমেদ বললেন শেখ হাসিনার পরামর্শে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে ভারত শেখ হাসিনার পরামর্শে মুখ্যমন্ত্রী করেছে, তার মানে শেখ হাসিনা অনেক বিশাল কিছু স্বীকার করছেন এই অলি আহমেদ। আমরা শেখ হাসিনাকে অনেক ক্ষমতাবান মনে করি, কিন্তু এত ক্ষমতাবান তা আমরা অলি সাহেবের কাছ থেকে জানলাম। আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য খুবই ক্ষমতাবান, যে কোনো সময় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী। কিন্তু আমরা এতদিনে জানলাম শেখ হাসিনার যে আরো যোগ্যতা আছে, আমরা এটা জানতাম না আসলে। যদি আমাদেরকে আমাকে শেখ হাসিনা দালাল বলা হয়, শেখ হাসিনার দোসর বলা হয়, আওয়ামী লীগের দোসর বলা হয়, আমিও জানতাম না শেখ হাসিনা এত ক্ষমতা দাও। ধন্যবাদ কর্নেল মিস্টার অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের শেখ হাসিনার এই যোগ্যতা সম্পর্কে আমাদের জানানোর জন্য। তাহলে এই যে আপনারা বললেন শেখ হাসিনা কিছুই না, কোনো ক্ষমতা নেই, যিনি পশ্চিমবঙ্গের একটা ভারতের মতো একটা বড় রাষ্ট্রের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টাইতে পারেন, তাহলে বাংলাদেশে তিনি কি কি করতে পারবেন এবার আপনি বুঝে নেন। আপনারা এনে বলেন তার কোনো ক্ষমতা নাই, দেশে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, তাহলে কি দাঁড়াইলো? কর্নেল অলির আরেকটা বিশেষণ যুক্ত করে নেন, তিনি পেয়ারা পাকিস্তানি, এটাও যুক্ত করে নিন সেই সাথে। মানে মুক্তিযুদ্ধে তিনি কি অনুপ্রবেশকারী ছিলেন? আপনি যেভাবে বলছেন পেয়ারা পাকিস্তানি, মুক্তিযুদ্ধে কি তিনি কি পাকিস্তানের চর হিসেবে কাজ করেছিলেন? আমার ভাবির পোলা সার্জিস আলম, সাদিক কায়েম, এরা কি অনুপ্রবেশকারী ছিল না আওয়ামী লীগে? এরা কি গুপ্ত ছিল না? বরং বঙ্গবন্ধু তো সেই অলি আহমেদকে বীর বিক্রম উপাধি দিয়েছেন। তখন তো এই সাদিক কায়েম কি ছাত্রলীগ করে নাই? আমার ভাবির পোলা সার্জিস মলম কি শেখ হাসিনা নামে বক্তব্য দেয় নাই? আমাদের আসিফ সার কি বঙ্গবন্ধু নিয়ে রচনা লেখে নাই? তখন কেমনে বুঝবো? মুখোশটা উন্মোচিত হইতে একটু সময় লাগছে। বঙ্গবন্ধু তো দিতেই পারে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করছে তারাও তো খেতাবপ্রাপ্ত হয়েছিল বঙ্গবন্ধুর দ্বারা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে তারা কি বঙ্গবন্ধুর দ্বারা খেতাব ছিল না? বরং এই খেতাবধারীদের এখন আমাদের সন্দেহ হয়। আমরা কি মেজর আখতারুজ্জামান, এখন তো তাকে মেথর আখতারুজ্জামান বলতে হবে, মেজর আখতারুজ্জামান কি জামাতে যোগ দেয় নাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হয়ে? তিনি কি একজন মহান মুক্তিযোদ্ধা হয়ে সেই না জামাতে যোগ দেন নাই? আপনি অনুপ্রবেশকারী কেন বলবেন? পুরস্কার তো দিতেই পারে। আপনি মুস্তাকি বঙ্গবন্ধুর সহকারী ছিল না, তার রানিং মেট ছিল না? সে মুস্তাকি তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাই পদ হইলেই, মুক্তিযোদ্ধা হইলেই, ডক্টর হুমায়ুন আজাদ স্যার যেন বলে গেছেন, ডক্টর হুমায়ুন আজাদ বাংলাদেশের রাজনীতিতে, সাহিত্যে প্রাসঙ্গিক থাকবেনি। সেটা মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, নারীর অধিকার বলেন, আর মুক্তিযুদ্ধ বলেন, তিনি প্রাসঙ্গিক থাকবেনি। আর মুক্ত চিন্তা বলেন, তিনি বলেছেন রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। সার্টিফিকেট হলেই তো হবে না। 71 একটা চেতনার নাম। আপনি যদি সেটা মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়ে ধারণ না করেন, তাহলে আপনাকে আমি কেন মুক্তিযুদ্ধ বলবো? আপনি তো সেটা ধারণ করেন না, আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের স্যার মূলনীতি মানেন। আপনি তো আওয়ামী লীগ না,
হতে পারে না, আপনার সাইনবোর্ড আওয়ামী লীগ থাকতে পারে। আওয়ামী লীগে কি এমন লোক নাই যারা আওয়ামী লীগের চার মূলনীতি মানে না? আওয়ামী লীগের মধ্যে কি এমন ব্যক্তি নাই যারা ধর্মনিরপেক্ষতা মানে না? আওয়ামী লীগের চার মূলনীতি তো সমাজতন্ত্র, আওয়ামী লীগের অনেক লোক মানে না। এমনকি আওয়ামী লীগের ভিতরে যে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের কিছু কিছু মানুষ তা মানে না। এমনকি আওয়ামী লীগের ভিতরেও কিছু কিছু মানুষ যারা বাঙালি জাতীয়তাবাদ মানে না। তাহলে আপনি তাকে কিভাবে আওয়ামী লীগ বলবেন? আওয়ামী লীগের পথ থাকতে পারে, তার কি করবো আমি আওয়ামী লীগের পথধারী লোকদের চিনি যারা বলে যে সরিয়া আইন চাই, আমার সামনে বলেছে যে সরিয়া আইন। কারণ তারা কেন আওয়ামী লীগ করে? কারণ তখন ক্ষমতায় ছিল, এখন আবার তাদের খুঁজে পাবেন না। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা দ্বার প্রান্তে চলে আসবে, আওয়ামী লীগের ভিতরে ফরিদ ভাই, আওয়ামী লীগের ভিতর যেটা বললেন, মজার একটা কথা বলেছেন, মানে খুবই মজার একটা কথা বলেছেন, যেটা অনেকের কল্পনাও করতে পারে না এই বিষয়টা, যে আওয়ামী লীগের ভিতরেও জামাতে ইসলাম আছে। হ্যাঁ আছে। সেটা কিরকম? সে নীতি আদর্শ ফলো করে জামাতে ইসলামের, কিন্তু সে সদস্য হচ্ছে আওয়ামী লীগের, কর্মী হচ্ছে আওয়ামী লীগের, নেতা হচ্ছে আওয়ামী লীগের, কিন্তু নীতি আদর্শ ধারণ করে জামাতে ইসলামের। দারুণ একটা কথা বলেছেন, এটা কিন্তু রাইট। আওয়ামী লীগের মধ্যে হিজবুত তাহরীরের লোক আছে, খুঁজলে পাওয়া যাবে। সেনাবাহিনীতে যদি হিজবুত তাহরীরের লোক থাকে, আওয়ামী লীগে থাকতে পারে না। পুলিশে যদি হিজবুত তাহরীরের লোক থাকে, আওয়ামী লীগে থাকতে পারে না। বিএনপিতে তো আছেই। বিএনপি এখন বলবেন তাহলে কি বিএনপি নাই? বিএনপি নাম বলো না কেন? এটা বলতে পারে কেউ আমারে? আরে ভাই, বিএনপিতে তো গিজ গিজ করে হিজবুত তাহরীর জামাতে। বিএনপি বলতে তেমন কিছু নাই। বিএনপির 80% তরুণ ছাত্র দল করা, যুব দল করা 80% হুবহু জামাতের ফিলোসফি ফলো করে। জিয়ার ফিলোসফিতে তারা নাই। তারা গণতন্ত্রই জনগণ সকল ক্ষমতার উৎস। বিএনপির 80% লোক বিশ্বাস করে না, বলে এটা কুফরি। এই চেতনা কিভাবে গেছে? জামাতের কাছ থেকে। আওয়ামী লীগের 80% লোক ধর্মনিরপেক্ষতা মানে না। অপ্রিয় হলো এই কথা সত্য। আমি জানি আজকে থেকে আমার ফলোয়ার আরো 5,000 10,000 আওয়ামী লীগের কমে যাবে। তেহরানের এই খোমেনিকে কষাই বলার কারণে আমার 5,000 ফলোয়ার চলে গেছিল। আজকে এই কথা বলার জন্য 10,000 চলে যাবে। কিন্তু ঘটনা তো সত্যি। আওয়ামী লীগের ভোট নেন আপনি, আওয়ামী লীগের ভিতরে আপনার যার পরিচয় আছে, আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা মানে না তারা। আর যারা মানে, তাদের মধ্যে আবার দেখবেন আকাইয়া বাকাইয়া ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা ভিন্ন দিকে নেবে। আর আওয়ামী লীগের 90% মানুষ জানেই না যে আওয়ামী লীগের মধ্যে সমাজতন্ত্র আছে মূলনীতিতে।